কানাডায় যাওয়ার আগে আমি ম্যামের কাছে দেখা করতে গিয়েছিলাম জাস্ট দোয়া নেওয়ার জন্য। ম্যাম তখন বলছেন যে পড়াশোনা করতে যাচ্ছ, তোমার জন্য আমারই উপহার। এটা ছিল একটা খুবই সুন্দর একটা কলম। আচ্ছা। তো আমি আসলে শুরু করেছি ওই কলমটা দিয়েই লেখা প্রথম পৃষ্ঠা, এবং লিখে আমি ছবি তুলে ম্যামকে পাঠিয়েছি। এবারের পর্ব আড্ডাবাজি। দর্শক, গত 17 নভেম্বর ছিল উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি, আমাদের দেশের অহংকার শিল্পী রুনা লায়লার জন্মদিন। আর এই বিশেষ দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে চন্দ্রবিন্দু প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে একটি অভিনব গীতি উপন্যাস, যার নাম মায়ার সিংহাসন। আর এই বইটি লিখেছেন তরুণ লেখক আব্দুল্লাহ আল মুক্তাদির। মায়ার সিংহাসনের প্রসঙ্গ ধরেই আজ আমরা তার সঙ্গে কথা বলবো। চলুন সরাসরি গল্পে ডুব দেই। কেমন আছেন? খুব ভালো, এবং আজকে এখানে কথা বলতে আসতে পেরে আরো ভালো লাগছে, এবং আপনাকে সামনে পেয়েও ভীষণ ভালো লাগছে। এবং শুরুতেই অভিনন্দন আপনাকে। সবাই নিজেদের স্বপ্ন আসলে এভাবে পূরণ করতে পারে না, আপনি সেটা করতে পেরেছেন। যদি জানতে চাই, এই যে স্বপ্নের শুরুটা এবং কতদিনের স্বপ্নের ফসল মায়ার সিংহাসন? স্বপ্ন হিসেবে বলতে গেলে এটা অনেক দিনের। আমি হয়তো যখন থেকে গান শুনি তখন ইচ্ছা ছিল কিছু একটা লিখবো রুনা ম্যামকে নিয়ে, কিন্তু ফিকশন লিখবো এই চিন্তাটা খুবই অল্প দিনের, মাত্র 1 বছর বলতে পারেন। গত বছর নভেম্বরে রুনা ম্যামের জন্মদিনের আগে আমি চিন্তা করলাম একটা উপহার দেওয়া যায়। তো সেই অনুযায়ী তানি আপুর সাথে, তানি লায়লা রুনা ম্যামের কন্যা, তার সাথে কথা হচ্ছিল এবং আমরা প্ল্যান করলাম যে আমরা একটা পডকাস্ট রেকর্ড করে ফেলি এবং এটা একটা সারপ্রাইজ গিফটের মতো হবে ম্যাডামের জন্য, আগে কিছু জানাবো না। এবং আমরা 17 নভেম্বরে রিলিজ দিলাম, এবং সেই পর্বটার নাম ছিল রুনা লায়লা আমাদের মায়ার সিংহাসন। এবং এই নামটাও আমি পেয়েছি রুনা ম্যামেরই একটা গান থেকে, গাজী মাজহারুল আনোয়ারের লেখা একটা গান। তো ওই পর্বটা করতে করতেই তানি আপু যখন তার রুনা ম্যাম ব্যক্তি হিসেবে কেমন, পরিবারে কন্যা হিসেবে কেমন, মা হিসেবে কেমন, বোন হিসেবে কেমন, এইসব ব্যাপারে কথা বলছিলেন, তখন মনে হলো কেন নন ফিকশন, আমি কেন ফিকশন লিখবো না। তো ফিকশন লেখার স্বপ্নটা পার্টিকুলারলি বলতে গেলে গত বছর শুরু, সেখান থেকেই শুরু এই সব কিছু। কিন্তু সেই স্বপ্নটা আসলে আরো অনেক আগে থেকে আপনি লালন করেছিলেন মনে। এবং শ্রদ্ধেয় কিংবদন্তি রুনা লায়লা ম্যামকে তো আমরা সবাই ভালোবাসি, তাকে নিয়ে আমরা গর্ব করি, কিন্তু এর আগে আসলে তাকে নিয়ে কোনো লেখক এমন কোনো অভিনব উদ্যোগ নেয়নি। আমি জানতে চাই আপনি কোন ভাবনা থেকে এমনটি করলেন? আচ্ছা, আমি আসলে গান আমার পৃথিবীতে সবচেয়ে প্রিয় বিষয়, এবং আফসোসের বিষয় হচ্ছে যে আমি গান গাইতেও পারি না, কোনো বাদ্যযন্ত্র বাজাতেও জানি না। তো আমার গানে ভূমিকা একমাত্র, আমি যেটা ভূমিকাতে বলেছি বইয়ের ভূমিকাতেও, নির্বিবাদ শ্রোতা। তো নির্বিবাদ শ্রোতা হিসেবেই আমি রুনা ম্যামের গান শুনছি। যখন শুনি আমার যেটা হয়, এবং আমার সাথে যে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছিলেন তিনিও একমত, যে আমরা যখন গানটা শুনি আমরা অনেক কিছু ভিজুয়ালাইজ করি এবং নিজেদের মতো করে, হ্যাঁ, আমরা আমাদের জীবনের কোনো স্মৃতির সাথে কানেক্ট করে ফেলি সাথে সাথে। তো আমার কাছে মনে হলো যে আমি তো একটা অন্যরকম কিছু লিখতে পারি, একটা আমি খুব ট্রেডিশনাল বায়োগ্রাফি লিখতে চাইনি। আমি চেয়েছি যে রুনা ম্যামের জীবন তো এখানে থাকবেই, একটা উপজীব্য, কিন্তু সেই জীবনের বাইরেও তার সৃষ্টিকর্ম, তার আর্ট কিভাবে সাধারণ মানুষকে নানানভাবে প্রভাবিত করেছে। এবং আমিও একজন, তাদের একজন, সেই সাধারণ মানুষদের একজন। এবং আমি বলতে পারি যে আমার যে সাহিত্যের বোঝাপড়া তৈরিতেও রুনা ম্যামের গান একটা বড় ভূমিকা রেখেছে। আমি প্রথম যে উপন্যাসটি লিখেছিলাম ওইখানে আমি 2 জন মানুষের গানের রেফারেন্স দিয়েছিলাম বারবার, জেমস এবং রুনা লায়লা। সেখান থেকে আমার মনে হয়েছে যে আলাদা করে রুনা ম্যামকে নিয়ে একটা কিছু করাই যায়। অভিনব কতখানি আমি জানি না, কিন্তু আমার দিক থেকে আমি এনজয় করেছি শতভাগ। এবং আমি একটি ছবি দেখছিলাম যে স্বয়ং রুনা লায়লার বাড়িতে তার সামনে বসে আপনি বইটি পড়ছিলেন এবং তিনি মুগ্ধ হয়ে শুনছিলেন। কি কি বলেছেন তিনি শোনার পরে, বা বইটি নিয়ে কি বলেছেন? যদি একদম শুরুর গল্প বলি, যে রুনা ম্যাম গত 23 সালের সেপ্টেম্বর মাসে, আমি কানাডায় যাওয়ার আগে আমি ম্যামের কাছে দেখা করতে গিয়েছিলাম জাস্ট দোয়া নেওয়ার জন্য। ম্যাম তখন বলছেন যে পড়াশোনা করতে যাচ্ছ, তোমার জন্য আমারই উপহার। এটা ছিল একটা খুবই সুন্দর একটা কলম। তো আমি আসলে শুরু করেছি ওই কলমটা দিয়েই লেখা প্রথম পৃষ্ঠা, এবং লিখে আমি ছবি তুলে ম্যামকে পাঠিয়েছি। ম্যাম তখনই আমাকে দোয়া করে দিলেন, এবং ওই সহযোগিতাটাও আমি পুরোটা সময় পেয়েছি ম্যামের। তো ম্যাম কিন্তু একদম তখনই প্রথম শুনলেন তা না, আরো আমি অনেকবার তার সাথে মাঝে মাঝে শেয়ার করেছি। তবে ওই দিন তো একটা ফিনিশড প্রোডাক্ট ওনার সামনে প্রেজেন্ট করা, এবং জন্মদিন উপহারের মতো। উনি যখন শুনতে শুনতে হঠাৎ করে গালে হাত দিলেন এবং খুব মনোযোগ দিয়ে শুনছেন, এবং শেষে বললেন যে খুবই সুন্দর হয়েছে, এবং
বারবার বলছিলেন যে এত খাটনি করেছো, এত পরিশ্রম করেছো, এবং ওই বিনয়টা আমার কাছে খুব বারবারই উনি আমাদের মুগ্ধ করেন। ওই দিন আবারও মুগ্ধ করেছেন যে উনি তো আসলেই এরকম একটা কাজের উপজীব্য হতে, এটা উনি ডিজার্ভ করেন। আমরা করি এটা আমাদের জন্য সম্মানের, কিন্তু ম্যাম যেভাবে বিনয়ের সাথে আমাদেরকে কৃতজ্ঞতা জানান, ওই দিনের আমি বলবো এটাই সবচেয়ে ভালো লাগার মুহূর্ত। মনে হচ্ছিল যে উনি আমাদের কাছে কৃতজ্ঞ। এবং যেমনটা গল্পে গল্পে আপনিও বলছিলেন, মায়ার সিংহাসন এই নামটি রাখবার পেছনের কারণটা কি? নামটা আমি আসলে এই গল্পটাকে অনেক এক্সপেরিমেন্ট করেছি বলি। তার মধ্যে একটা এক্সপেরিমেন্ট হচ্ছে যে আমরা রুনা ম্যামকে যেভাবে বলি যে আমাদের সুরের রানী, এই ব্যাপারটাকেই আমি রূপকথার আদলে লিখতে চেয়েছি, যেটার মধ্যে তো একটা রূপকথার ফ্লেভার আছে অলরেডি, যে আমরা রানী রাজা রানী বলছি, আমরা ওই আমাদের শৈশবের সেই গল্পগুলো দ্বারা ইন্সপায়ার্ড হয়ে নিশ্চয়ই বলি। তো আমার কাছে মনে হয়েছে যে রুনা ম্যামের যে আভিজাত্য, যেই তার প্রেজেন্স অন স্ক্রিন বা আমি যখন অফ স্ক্রিন তাকে দেখলাম, সেটার মধ্যে একটা খুব রাজকীয় ব্যাপার রয়েছে। তো সিংহাসন শব্দটা আমি খুঁজছিলাম তার কোনো একটা গানে, তো খুঁজতে খুঁজতে খুব রেয়ার একটা সাক্ষী ছবির একটা গান, গাজী মাজহারুনের লেখা, সহশিল্পী ছিলেন সুবীর নন্দী। ওই গানটার, এটা কিন্তু শুরুর লাইন, অনেকেই এটা আমি পরে দেখলাম ইউটিউবে খুঁজছে, গানটা পাচ্ছে না। শুরুর লাইনটা ছিল আমরা দুটি ছেলে মেয়ে, মাঝখানে একটা অন্তরাতে এই কথাটা ছিল, রুনা ম্যাম গাচ্ছিলেন, এই বুকেই পাতা আছে মায়ার সিংহাসন, স্নেহের ছায়ায় বসে রে তুই করে যা শাসন। তো ওইখান থেকে আমি এটা নিয়েছি, এবং আমার কাছে মনে হয়েছে যে উনি যে মায়ার সাথে আমাদের সকল স্তরের, সব শহর গ্রাম, সকল ধরনের মানুষের আবেগকে, মায়াকে উনি ধারণ করেন, এবং সেটা তো রাজকীয়ভাবে উপস্থাপন করেন। তো এই নামটা কেন নয়? সুন্দর করে আপনি বুঝিয়ে বলছিলেন। আশা করছি পাঠকদের কাছে ওই বিষয়টি সেভাবেই পৌঁছে যাবে যেভাবে আপনি ধারণ করেছেন। যেমনটা শুনছিলাম যে মিউজিক্যাল নোভেল মায়ার সিংহাসন নিয়ে আসলে অন্যান্য পাঠকদের কাছ থেকে আপনি কেমন প্রতিক্রিয়া পেয়েছেন, কি কি বলেছেন তারা? আমি মাত্র শুরু করেছি প্রতিক্রিয়া পাওয়া। উপন্যাস তো পড়তেও মানুষের একটু সময় লাগে, তবে বেশ কিছু পেয়েছি, এবং কেউ কেউ একটু অবাক হয়েছেন এই অর্থে যে তারা বইটা যেভাবে আশা করছিলেন যে খুবই ট্র্যাডিশনাল একটা বায়োগ্রাফির মতো, কিন্তু সেটা তো তা না। তো তারা তাদের ওই সারপ্রাইজটা প্রকাশ করছিলেন, অনেকেই মুগ্ধতা প্রকাশ করছিলেন, অনেকেই বলছিলেন যে আরো কেন নয়, এত তাড়াতাড়ি কেন শেষ হয়ে গেল আখ্যানটা, আরো তারা জানতে চায়, আরো তারা শুনতে চায়। রুনা ম্যামকে নিয়ে তো আসলে দুই ধরনের আগ্রহ আমি খেয়াল করেছি মানুষের মধ্যে। একটা তো হচ্ছে তার কাজ নিয়ে, আবার উনি আসলে এমন ধরনের স্টার, সুপারস্টার, যার জীবন নিয়েও মানুষের আগ্রহ রয়েছে অনেক। তো ওই জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে দুই ধরনের ফিডব্যাক পাচ্ছি আমি। যারা তার জীবনকে আরো এক্সপ্লোর করতে চান, তারা একটা অতৃপ্তি জানাচ্ছেন, আর যারা একটু লিটারি ফিকশন হিসেবে দেখছেন এটাকে, তাদের কাছ থেকে আমি এখন পর্যন্ত বেশ ভালো ফিডব্যাক পেয়েছি। চমৎকার। যেমনটা আমরা জানি, আপনিও বলছিলেন যে আপনি সাহিত্যের মানুষ হয়েও আপনার আসলে জীবনের সবথেকে প্রিয়তম বিষয় হচ্ছে সঙ্গীত। যদি সেভাবে জানতে চাই যে আসলে সঙ্গীত আপনার জীবনে কোন জায়গাটা দখল করে আছে? জায়গা অর্থে বলতে গেলে বলবো যে সবচেয়ে প্রিয় জায়গাটাই। আমার বাবা অনেক গান শুনতেন এবং গুনগুন করে গাইতেন, এবং আমার শৈশবের সবচেয়ে সুন্দর স্মৃতির মধ্যে একটা হচ্ছে যে আমার বাবার বাইসাইকেলে আমাকে বসিয়েছেন উনি সামনে, খুবই ছোট আমি, এবং উনি গুনগুন করে উনি গান শিখেছেন স্টুডেন্ট লাইফে, তো উনি ভালো গান গাইতেন, এবং উনি অনেক ফিল্মের গান গাইতেন, সিনেমার সেই সময়ের গানগুলো। তো ওই ফিল্মের গানগুলো আমার মাথায় তখন থেকেই। তো আমি আসলে আমার গান এক্সপ্লোর করাই ফিল্মের গান দিয়ে, এবং তারপরে তো আমি ধীরে ধীরে অন্য নানান গান যখন শিখেছি, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে মানুষের আবিষ্কার করা যত কিছু আছে পৃথিবীতে, তার মধ্যে মনে হয় সুন্দরতম বিষয় হচ্ছে যে কবিতার মতো কথায় বসানো সুর, অর্থাৎ আমরা যেটাকে ট্রেডিশনালি গান বলি, তার চেয়ে সুন্দর কিছু আমি ব্যক্তিগতভাবে পাইনি খুঁজে। এবং একবার আপনি এও বলেছিলেন যে আপনি জীবনে যত সুরেলা কণ্ঠের গান শুনেছেন, যতজনকে আপনি জানেন, রুনা লায়লার মতো বা রুনা লায়লার চাইতে উদার কাউকে আপনি পাননি বা কাউকে মনে হয়নি। এমনকি 3 বছর আগে আপনার লেখা গডেস অফ অ্যামনেশিয়ার মতো সাংস্কৃতিক আলেখ্য লেখার পেছনেও আসলে আমি যতটুকু জানি যে রুনা লায়লার সেই কালজয়ী গানগুলোর ভূমিকা রয়েছে। আপনার কাছে একটু শুনতে চাই সে বিষয়। আচ্ছা, আমি একটু গডেস অফ অ্যামনেশিয়ার প্রসঙ্গ ধরেই আসি। গডেস অফ অ্যামনেশিয়া যখন লিখি, এইটা আসলে আমি লিখছিলাম যে বাংলাদেশের, আমার খুব আগ্রহের জায়গা পপুলার কালচার। আচ্ছা, তো বাংলাদেশের পপুলার কালচারে আসলে খুব নারীবাদী দৃষ্টিকোণ থেকে দেখলে কি ধরনের পরিবর্তন এসছে। যেমন আমরা একসময়
পুরুষ শাসক থেকে নারী শাসক পেয়েছি এবং সেটা নিশ্চয়ই আমাদের সমাজে কোনো না কোনো ভাবে ভূমিকা কোনো না কোনো পরিবর্তন এনেছে। আমি ওটা গ্রাসরুটসে একদম তৃণমূল পর্যায়ে যে কি পরিবর্তন ওইটা ধরতে চেয়েছি এবং তখন আমি তৃণমূলের গল্প বলার সময় খুব সহজাতভাবেই রুনা লায়লার গান এসছে। আচ্ছা। কারণ আমি যখন ছোটবেলায় বড় হয়েছি আমার স্মৃতিতে মনে পড়ে যে নৌকা যাচ্ছে, সেখানে হয়তো পিকনিক করছে, ওইখানে রুনা লায়লার গান বাজছে। এটা আমার নিজের শৈশবের স্মৃতিতেই আছে। এবং উদার আমি এই অর্থে বলি এবং বিশ্বাস করি যে অনেকে যেটা হয় যারা খুব ভালো ক্লাসিক্যাল গাইতে জানেন বা গানকে সাধনার পর্যায়ে নিয়ে যান, তারা আবার খুব চটুল গান বা যেগুলো একটু সবাই একটু গাইবে, মজা করবে, সেই ধরনের গানে ওনারা আগ্রহ কম দেখান। আবার যারা এই ধরনের জনপ্রিয় গানের আগ্রহী, তারা দেখা যায় যে সঙ্গীতকে সাধনা করা ওই দিকে তাদের আগ্রহ কম থাকে। আমার জানা মতে আমি একজনকেই দেখেছি, রুনা লায়লা, যিনি আসলে এই সমস্ত জায়গায় যে সঙ্গীতকে সাধনার জায়গাতেও তিনি দেখছেন, আবার সঙ্গীতকে এন্টারটেইন করার একটা মাধ্যম এবং সকল পর্যায়ের মানুষের জন্য তিনি গান গেয়েছেন। এইটা আমার অনেক বড় উদারতা মনে হয়, কারণ উনি প্রত্যেকটা গান এমনভাবে ধারণ করে গাচ্ছেন ওই মুহূর্তের জন্য উনি ওই সমাজের ওই শ্রেণীর মানুষ হয়ে যান, এটা আমার মনে হয়। এবং গল্পে গল্পে বারে বারে আপনার ছেলেবেলার কথা চলে এসছে এবং আমি একটু বলতেই চাই যে আপনি তো আসলে জন্ম হয়েছে আপনার সিরাজগঞ্জে, ছেলেবেলার অনেক স্মৃতি কথা আপনি বলছিলেন, কেমন ছিল আপনার ছেলেবেলা? আমার ছেলেবেলা একটা খুবই বলবো টিপিক্যাল পথের পাঁচালী টাইপের ছেলেবেলা ছিল। এটা টিপিক্যাল না, এটা খুবই সুন্দর। এবং আমি ওই জন্যই অপু যেভাবে বড় হচ্ছিল চারপাশ দেখে, আমার আসলে সেরকম একদম নদীর কূলে একটা গ্রাম, যমুনার কূলে, এবং সেই গ্রামটা আসলেই ছবির মতো সুন্দর ছিল। এখন আসলে নদীতে ভেঙে গেছে, গ্রামের 3 ভাগের 2 ভাগ আর নাই। তো আমি যখন এখন স্মৃতিচারণ করি, আমার যেমন শৈশবের সুন্দর স্মৃতিগুলো মনে পড়ে, আবার খারাপ লাগা কাজ করে, ওই জায়গাগুলো তো আর নাই। তো আমার শৈশব আমি বলবো যে খুবই, আমরা গ্রামে বড় হলে যেটা হয়, ঘরে বসতাম না ঠিক মতো, বাইরে, এবং কপাল গুনে আমার বাবা মা পড়াশোনা নিয়ে চাপ দিতেন কম। তো আমি আসলে প্রচুর আনন্দ করার সময়, সেটা গান শোনা হোক, খেলাধুলা করা হোক, এই সময়গুলো পেয়েছি। এবং আমার খুব প্রিয় একটা কাজ ছিল যে গাছে উঠে বসে থেকে গান শোনা। মানে সঙ্গীত আপনার জীবনে সেই ছোটবেলা থেকে আসলে স্মৃতিতে আমার একটা ওয়ান ব্যান্ড রেডিও ছিল ছোট, ওইটা পকেটে নিয়ে আমি গাছের ডালে উঠে যাইতাম, উঠে গান শুনতে থাকি। এবং ছোটবেলায় থাকে না আমাদের কম বেশি তো অনেকেরই শখ থাকে, ছবি আঁকতে আমরা ভালোবাসি। ছেলেবেলায় আপনার এরকম কোনো শখ ছিল? ছবি আমি আঁকতে পছন্দ করতাম, কিন্তু আমার একটু বড় হলেই মনে হয় সাহিত্যের প্রতি ঝোঁকটা তখনই বুঝতে পেরেছি। এবং ওই জাস্ট যখন একটু কাগজ কলম পাচ্ছি, কবিতার লাইন, কবিতাই আগে লিখতাম, গল্প অনেক পরে এসছে। এবং বড়বেলায় ঠিক আপনি আসলে আপনাকে সমর্পণ করেন সঙ্গীতে। তো আমার খুব জানতে ইচ্ছে করছিল আপনি কি আসলে কোনো গান গাইতে পারেন? এবং গল্পে যেটা আপনি বলছিলেন, আমিও বলছিলাম যে আমিও গাইতে পারি না, কিন্তু কোনো বাদ্যযন্ত্র কি বাজানোর অভিজ্ঞতা আছে আপনার বা বাজাতে পারেন? একদমই নাই। আমি কিছুদিন তবলা শিখেছিলাম টিএসসি তে একজন শিক্ষকের কাছে, সেটা খুবই অল্প দিন, সেটাকে জানার মতো বলে না। তবে যেটা আমার হয়েছিল যে আমি যখন ক্যাম্পাসে স্টুডেন্ট লাইফে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম, তখন আমার আশেপাশের বন্ধুরা সবাই কেউ কোনো না কোনো ইনস্ট্রুমেন্ট শিখতো। তো ওই শখ করে গিটার একটু বাজাচ্ছি, একটু বাঁশি হাতে নিচ্ছি, তো শৌখিন বাদক বলতে পারেন, কিন্তু কোনো কিছু শেখা হয় না। এটা এখন পর্যন্ত আমার একটা বড় রিগ্রেট। এবং যেমনটা গল্পে গল্পে শুনছিলাম এবং বলতেও চাই সেভাবে, আসলে যে মায়ার সিংহাসন শুধু একটি উপন্যাস নয়, এটি সুরের ভেতর দিয়ে মানুষের একটি মনের যাত্রা, বা সেই অনুভূতি আমরা এভাবেই প্রকাশ করতে চাই। এবং অনেকেই বলেছেন, অনেক পাঠকই এভাবে বলেছেন যে রুনা লায়লার গানের ভেতরে যে এই বিষয়গুলো লুকিয়ে থাকে, প্রেম, একাকিত্ব অনুভব এবং আবেগের সেই বিনাশের কথা যদি বলি, সেই সব কিছু নিয়ে আসলে পাঠকেরা এই উপন্যাসের মধ্য দিয়ে চলে গেছেন এক মায়াবী সুরলোকের মধ্য দিয়ে, এভাবেই বলতে চাই। আপনি কি বলতে চান এই বিষয়টি নিয়ে? আমি একদমই একমত যে এখানে আমি মানুষের মনের সাথে সুরের যে একটা খুব অর্গানিক সম্পর্ক, খুবই জৈবিক জায়গা থেকে যে কানেকশন, এবং আমার কাছে মনে হয় যে মিউজিক তো আমাদেরকে সার্ভাইভ করতেও সাহায্য করে নানান ভাবে। এবং আমরা যেটাকে রেজিস্ট্যান্স একটু একাডেমিক ভাষায় ব্যবহার করি, এটা আমাদের খুব বড় একটা রেজিস্ট্যান্স। সেই জায়গা থেকে আমি বলবো যে আমি মায়া সিংহাসনকে ওইভাবেই লিখতে চেয়েছি। আমি জানি না যারা পড়ছেন এটা তো তারা মতামত দিবেন, কিন্তু আমি এভাবে লিখতে চেয়েছি যে এই গল্পটা যেন শুধু একজন শিল্পীর গল্প না, বরং এটা শিল্পের গল্প। এবং মিউজিক একটা শিল্প হিসেবে কিভাবে মানুষকে কাছে টানতে পারে এবং যে কোনো সময় সংকটে সঙ্গ দিতে পারে,
আমি চেষ্টা করেছি সেটা তুলে ধরতে। এবং একটা সময় আপনি নিয়মিত রেডিওতে আসলে সিনেমার গান শুনতেন, এবং আমি যতটুকু শুনেছি যে তখন আপনি সাবিনা ইয়াসমিনের গান শুনেই সেই গানের প্রতি যে ভালো লাগা সেটা তৈরি হয়েছিল, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি, এবং নির্দিষ্ট কোন গান এটাও তাই, মনে কোনটা? আছে আমার। শত জনমের স্বপ্ন, ও রাজলক্ষ্মী শ্রীকান্ত হ্যাঁ, ছবির কি গানটা, জনপ্রিয় গান। এবং ওই গানটা আমার মনে আছে যে আমি প্রথম যখন শুনি ওইভাবে মনোযোগ দিয়ে আমার কাছে মনে হয়েছিল যেটা অন্যরকম একটা আবেশ। তখন তো আর ওটা এক্সপ্লেইন করার মতো ভাষা জানি না, কিন্তু ওই ওই ফিলিংটা আমি মনে হয় কোনো কারণে মনে রেখেছিলাম। এবং যখন আমি মায়া সিংহাসন লিখতে যাই, আমি ভূমিকাতে অনেক প্রিয় শিল্পীদের আমি ট্রিবিউট দিয়েছি। আমি সাবিনা ইয়াসমিনকে দিয়ে শুরু করেছি, এবং ওই ওই জার্নির শুরু, এবং তারপরে আমি আবিষ্কার করি যে গানের, বিশেষ করে সিনেমার গানের জগতের যে বৈচিত্র্য, সেটা আমার কাছে, এবং কপাল গুণে এটা নিয়ে মানুষ কাজ করেছে কম, এই জন্য খালি রয়ে গেছে অনেক জায়গা, স্কোপ রয়ে গেছে, হ্যাঁ সুযোগ রয়ে গেছে। সাবিনা ইয়াসমিনের সাথে আসলে কখনো দেখা হয়েছিল বা তার সান্নিধ্যে আসার কখনো সুযোগ হয়েছিল? একবার দেখা হয়েছিল। তাকে নিয়ে কখনো লেখালেখির ইচ্ছে হয়নি আপনার? একবার দেখা হয়েছিল ওনার সাথে। আমি একবার চ্যানেল আই সেরা কণ্ঠের একটা বা পাওয়ার ভয়েস, আমি ভুলে গেছি, সেটার একটা রেকর্ডিং দেখতে গিয়েছিলাম। ওখানে দুইজন, রুনা ম্যাম, সাবিনা ইয়াসমিন ম্যাম, দুইজনই বিচারক ছিলেন। আমাকে রুনা ম্যাম সাবিনা ম্যামের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন, এবং সাবিনা ম্যাম শুনে বলেছিলেন তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো? আমিও তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, সোশিওলজিতে। খুব সুন্দর একটা আলাপ হয়েছিল, খুব অল্প সময়। এবং ইচ্ছা আছে আমার খুব মনে হয়, আমি জানি না ফিকশন আকারে লিখবো কিনা, কিন্তু আমি মিউজিক নিয়ে আগে কিছু লেখালেখি করেছি, সেখানে রুনা ম্যাম, সাবিনা ম্যাম এবং আরো অনেককে নিয়ে আমি কাজ করেছি, এবং ইচ্ছা আছে। আমি ঠিক ফিকশন আকারে করবো কিনা জানি না, কিন্তু কিছু না কিছু করবো। কখন এবং কেন মনে হলো যে আমাদের দেশের, উপমহাদেশের এমন কিংবদন্তিকে নিয়ে আসলে লেখা উচিত? এটা আসলে আমার অনেক আগেই মনে হতো, কিন্তু যখন আমি এডমন্টন গেলাম অ্যালবার্টাতে, সেখানে আমার মনে আছে যে আমি প্রথম যখন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাই, তো ব্যাংকের যে ওইখানে যখন কথা বলছিলাম লোকটার সাথে, উনি দিল্লির। আচ্ছা। তো উনি বলছে আপনি ঢাকা থেকে এসছেন? আমার ওয়াইফ তো গান করে, মুম্বাইয়ের মেয়ে, তো যে কোনো অনুষ্ঠানে উঠলেই মেরা বাবু সেলসাবিলা গানটা করে, রুনা লায়লার খুব ভক্ত। তখন আমি খুব আগ্রহ করব, আমি তো আসার আগেই দেখা করে আসলাম রুনা ম্যামের সাথে। উনি এটা বিশ্বাস করতে পারছেন না, এবং এমনও হয়েছে যে আমি উবার ডেকেছি, উবারের ড্রাইভার হয়তো আমি বাংলাদেশি শুনে দামাদাম মাসকালান্দার প্লে করে দিয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে ওই ব্যাপ্তির জায়গাটা, এক তো আমাদের জীবন ঘনিষ্ঠ উনি নানান ভাবে, আবার ব্যাপ্তির জায়গাটা, এই দুইটা আমি একসাথে অন্য কারোর মধ্যে পাবো বলে মনে হয় না। বৈচিত্র্য এবং গভীরতা একসাথে। এবং যদি জানতে চাই আসলে যে কিংবদন্তিকে নিয়ে লেখার আগে তার সাথে আপনার কি কথা হয়েছিল, বা আপনি কি অনুমতি নিয়েছিলেন? হ্যাঁ, অনুমতি নিয়েছিলাম। আমি যখন প্রথম বললাম কি যে ওই কলমটা দিয়ে যখন আমি প্রথম কথাটা লিখলাম মায়া সিংহাসন, ওইটা লিখে আমি ছবি তুলে পাঠিয়ে পারমিশন নিয়ে পরের পৃষ্ঠায় গিয়েছি, এবং অনেক ধাপে ধাপেই আমি তার মাকে যখন উৎসর্গ করছি বইটি, শ্রদ্ধেয় আমিনা লায়লা, তখনও আমি পারমিশন নিয়েছি যে আমি ওনাকে উৎসর্গ করতে চাই বইটি। তো উনি প্রত্যেকটা ধাপে আমাদের প্রচন্ড প্রচন্ড সহযোগিতা করেছেন, আমি খুবই কৃতজ্ঞ। নিশ্চয়ই। এবং যেমনটা আমরা খুব প্রায় শুনি যে আসলে দেশের বাইরে যেমনটা খুব দেখা যায় যে কোনো তারকা বা কোনো সাংস্কৃতিক ব্যক্তিত্বকে নিয়ে যদি কেউ কিছু লিখতে চায় বা কোনো লেখক রিসার্চ করতে চায়, তাকে একটা বড় অঙ্কের সম্মান দিতে হয়। আমাদের দেশে আসলে রুনা লায়লা ম্যামের ক্ষেত্রে কি এই বিষয়টা প্রযোজ্য? এটা কতটুকু হয়েছে আসলে? আমার এই বইটির কাজ আসলে একদমই ট্রেডিশনাল উপায় হয়নি। কাজটা আমি শুরু করেছিলাম একদম ব্যক্তিগত ড্রিম হিসেবে, যে আমার নিজের স্বপ্ন যে আমি একটা কিছু লিখবো, ওনার হাতে তুলে দেব, এবং আমি পারমিশনগুলো খুব ব্যক্তিগত পর্যায়ে হোয়াটসঅ্যাপে বা ফোনে কথা বলে নিচ্ছিলাম। এবং আমি তানিয়া আপুর সাথেও, তানিয়া লায়লা, উনি আমাদেরকে পুরোটা সময় পুরো গবেষণায় খুবই আন্তরিক সহযোগিতা করেছেন। তানিয়া আপুর সাথে খুব ইনফর্মালি কথা হচ্ছিল, কোনোটাই ফর্মাল না। ফর্মাল কাজ শুরু হয়েছে যখন বইটা করতে যাব, তখন অবশ্যই অফিশিয়ালি কথা বলতে হয়েছে, পাবলিশারের পক্ষ থেকে কথা বলতে হয়েছে, সেগুলো অনেক পরে, বাট শুরুতে হয়েছিল খুবই খুবই, এবং সেখানে অবশ্যই এই সব কিছু ছিল না, একদমই শখের একটা কাজের মতো ছিল। এবং কিংবদন্তিকে নিয়ে যখন আপনি লেখালেখি করেছেন, অনেক গবেষণার একটা বিষয় কিন্তু যুক্ত ছিল, কতদিন সময় লেগেছিল? এটা নিয়ে আমি নিজেও একটু কনফিউজড, কারণ গবেষণাটা আসলে কত দিনের। আমি যেমন আমার একাডেমিক একটা জ্ঞানকে আমি কাজে লাগাতে চেয়েছি এখানে, যেটা আমি খুব সম্প্রতি শিখেছিলাম, তো সেই হিসেবে ধরতে গেলে খুবই অল্প সময়, 1 বছরের গবেষণা বা তারও কম সময়।
কিন্তু গান যেহেতু অনেকদিন ধরে শুনছি, গানের সাথে আমার কনভারসেশন তো চলছিল অনেকদিন চলছে, ধরেই। হ্যাঁ। তো খুবই ওই অর্থে দেখলে অনেক দিনের, প্রায় 20 বছরের গবেষণা, কিন্তু একদম কাজটা শুরু করে আমরা প্রজেক্ট মায়া সিংহাসন ডাকতাম এটাকে। তো প্রজেক্ট মায়া সিংহাসন শুরু হয়েছে 1 বছরের কম সময়, নভেম্বর 2024-এ শুরু করেছি, আমি সেপ্টেম্বর 2025-এ উপন্যাস লেখা শেষ করেছি। এবং তার যেই বর্ণাঢ্যময় আসলে ক্যারিয়ার বা জীবনের কথাও যদি বলি, কোন অধ্যায়গুলো আপনাকে সবচেয়ে বেশি আন্দোলিত করেছে? আমি বইয়ে যেমন যখন বইটা শুরু করি, আমি কোথা থেকে শুরু করব এটা একটা খুব বড় চ্যালেঞ্জ ছিল। তো তখন আমি সিদ্ধান্ত নিলাম আমার নিজের স্মৃতিতে যে ইমেজটা সবার আগে আসে এবং যেটার সাথে আমি বেশি রিলেট করতে পারি ওটা দিয়ে শুরু করি। তো তখন আমার প্রথম যে ছবিটা চোখে ভেসে উঠেছে সেটা হচ্ছে উপহার বলে একটা অনুষ্ঠান ছিল বিটিভিতে, 1987 সালে হয়েছিল। এবং এই প্রোগ্রামটা হয়েছিল 7টা দেশের সম্মেলনে, কারণ তখন সার্ক সামিট হতো এবং সেটার কালচারাল প্রোগ্রাম হিসেবে একটা প্রোগ্রাম 7টা দেশে একসাথে দেখানো হতো। এই উপহার প্রোগ্রামটা হয়েছিল, সেটার প্রথম গানটা ছিল যখন থামবে কোলাহল। এবং দৃশ্যটা এরকম ছিল যে খুব দামি একটা কাতান শাড়ি পরে উনি একটা খুব মায়াবী আলোর নিচে হেঁটে আসছেন, পাদপ্রদীপ পড়ছে এবং উনি ধীরে ধীরে এসে তার গান শুরু করলেন। এই যে শুরু করাটার যে একটা স্বর্গীয় অনুভূতি, আমার কাছে মনে হয়েছে যে এইটা একটা আমার জন্য একটা খুবই ক্লাইম্যাক্টিক একটা জায়গা এবং আমি ওই জায়গা থেকে শুরু করতে চাই। তো আমার ব্যক্তিগতভাবেও খুব পছন্দের জায়গা হচ্ছে রুনা ম্যাম যখন ওই উপহার প্রোগ্রামটাতে যখন থামবে কোলাহল গাইতে আসলেন। খুব সুন্দর। এবং তিনি যখনই আসেন চারিদিকে আসলে ঝলমল করে, আলোকিত হয়ে যায়। আপনার মতে মায়ার সিংহাসন এই বইটি পাঠকদের কেন পড়া উচিত? এটা কি লেখকের বলা উচিত কিনা জানি না, যদি আপনার অনুভূতির কথাটাই শুনতে চাই। আমি আশা করব যে পাঠক এটা পড়ার সময় কি খেয়াল করবে, এটা আমি আশা করি কতখানি এটা বলতে পারি যে এই বইটা পড়ার সময় পাঠক যদি খেয়াল করে যে এটা আসলে শুধুমাত্র জীবনী না, একজন শিল্পীর জীবনী না, বরং একজন শিল্পী কিভাবে শিল্পী হয়ে ওঠেন এবং তার জীবন কিভাবে শিল্পময় হয়ে ওঠে এবং সেটা কিভাবে অনিবার্য হয়ে ওঠে। এবং এই অনিবার্যতা আমার কাছে মনে হয় যে রুনা লায়লা পর্যায়ের শিল্পী যারা জিনিয়াস, আমি মিউজিক্যাল জিনিয়াস বলছি, যা গ্রেটেস্ট মিউজিক্যাল জিনিয়াস পর্যায়ের যারা শিল্পী, তারা আসলে এই অনিবার্যতাকে কিভাবে ডিল করেন এবং তাদের তো অনেক কিছু ফেস করতে হয়। আমি যেমন শুরুই বলেছি আমার বইয়ের ব্লার্বে যে রুনা ম্যাম যখন বাংলাদেশে আসলেন তার জন্য পথটা তো এত সহজ ছিল না, তাকে বয়কটের মুখে পড়তে হয়েছে। বাংলাদেশের অনেক 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 প্রতিষ্ঠান থেকে তাকে বলা হয়েছে অডিশন দিতে হবে, না হলে গাইতে দেওয়া যাবে না। এত কিছুর মধ্যে দিয়েও কিভাবে শুধুমাত্র জনগণের ভালোবাসা, জনতার ভালোবাসা তাকে এখন পর্যন্ত সেই সিংহাসনে আসীন করে রেখেছে। আমার কাছে এই রাজনীতিটাও যদি মানুষ বুঝতে পারে পড়ার সময়, আমি খুবই 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 খুশি হব অ্যাজ এ রাইটার। ঠিক তাই, তেমনটাই আমাদের প্রত্যাশা। তিনি তার সৃষ্টিকর্মের মাঝে আমাদের মাঝে সবসময় বেঁচে থাকবেন, মধ্য দিয়ে আসলে তাকে আমরা এভাবেই ভালোবাসতে চাই, গর্ব করতে চাই। এবং আমি আপনার হাতে বইটি দেখতে পাচ্ছি, মায়ার সিংহাসন, সে বইটি আপনি রেখেছেন আপনার সাথে। যদি এখান থেকে আপনার প্রিয় কয়েকটি লাইন আমরা একটু শুনতে চাই, আজকে আমাদের কি শোনাবেন? আচ্ছা, আমার প্রিয় তো প্রায় পুরো বই, কিন্তু একটা যে জায়গা থেকে আমি একটু পড়তে চাই, খুবই সম্প্রতি যেহেতু সবাই মাসকালান্দা শুনছে, আমার যেই বইয়ের চ্যাপ্টারটার নাম হচ্ছে মাসকালান্দা, সেখান থেকে একটু পড়ে শোনাই। এই গানের বয়স আমার নিজের অভিজ্ঞতার চেয়েও বেশি। সিন্ধু প্রদেশের কোনো এক মাজার থেকে তুলে আনা কথা ও সুর বদল হয়েছে নানা সময়। লাহোরের সিনেমা পর্দায়ও একসময় বেশ সাড়া ফেলেছিল গানটা। আমাদের করাচি ফেরত বহুভাষী গায়িকা দেশে আসার সময় মোটেও শূন্য হাতে ফেরেন নাই। তিনি বরং হৃদয় ভরে নিয়ে এসেছেন নানা ভাষার সাধারণ মানুষের অনুভব মেশানো দিগ্বিজয়ী কিছু সুর। রাজনীতি, ভূগোল, অর্থনীতির জটিল হিসাব তাকে হয়তো অদূর ভবিষ্যতে বারবার থামিয়ে দেওয়ার চেষ্টা করবে। হয়তো তার যোগ্যতম কণ্ঠকে কিছু ক্ষমতাবান বারবার বন্দি করে ফেলতে চাইবে সংকীর্ণতার ঘেরাটোপে। কিন্তু ভিন্ন এক জাতির শতাব্দী পুরাণ গান প্রাণ খুলে গাইতে গিয়ে হৃদয় দোলানো গায়িকা জানিয়ে দিলেন, নির্বিবাদ শিল্পের শক্তি সবার থেকে বেশি। অন্তরের গভীর থেকে এভাবে অনায়াসে গাইতে থাকলে শেষমেশ কোনো দেয়াল তাকে আটকে রাখতে পারে না। সঙ্গীতের জয় হয় সঙ্গীতের হাতেই। একমাত্র বোনকে ছেড়ে আসার দুঃখ, বন্ধুদের মিলিয়ে যাওয়া হাসি,
আর আসার পর থেকে ঘটে যাওয়া বাকি সব ঘটনা মলিন করে দিয়ে গানের শেষে তার কণ্ঠ সত্যি এক অম্লান প্রদীপ হয়ে জ্বলে উঠল। দমাদম মস্ত কালান্দর আলী দা পেহলা নম্বর, দমাদম মস্ত কালান্দর আলী দম দম দে আন্দর। উপস্থিত মগ্ন দর্শকের উন্মাদনা দেখে আমার ধৈর্যের বাঁধ অবশেষে ভেঙে গেল। পরম যত্নে সাজিয়ে রাখা সুরের সিংহাসনটা আমার পক্ষে আর এক মুহূর্তেও খালি রাখা সম্ভব নয়। এদেশের সর্বস্তরের জনগণ যে কণ্ঠের বিজাতীয় কথাকেও অনায়াসে এমন আপন করে নিতে পারে, মায়া সিংহাসনের অমূল্য ছায়া থেকে সেই স্বর দূরে রাখার মতো ভয়াবহ অন্যায় আমি আর সহ্য করতে পারলাম না। লাহোর বোম্বের মতো আমার রাজত্বেও সেই থেকে শুরু হলো নারীর শাসন। বাহ, কি সুন্দর। এবং সঙ্গীতের হাতেই হয় সঙ্গীতের জয়, যেমনটা আপনি বলছেন যে সঙ্গীতের জয় হয় সঙ্গীতের হাতে। এই কথাটা মনে হয় আমার মনেও অনেকটা সময় থেকে যাবে। এবার যদি একটু আপনার জীবনের গল্পে আসতে চাই, আপনার জীবনে একটু আলোকপাত করতে চাই, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়ালেখা করেছেন। এমনিতে আপনার প্রিয় লেখক কারা? আমার প্রিয় ফিকশন রাইটার সব সময়ের অরুন্ধতী রয়। আচ্ছা। আর কবি বলতে গেলে আমি বলবো যে কাজী নজরুল ইসলাম, এমিলি ডিকিনসন। এবং বর্তমানে তো আপনি ৩০ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা ও সাহিত্যের বিভাগে আপনি শিক্ষক হিসেবে কর্মরত আছেন। যদি একটু জানতে চাই যে এই সময় আসলে ছাত্রদের মানসিক বিকাশ বা সাংস্কৃতিক সুষ্ঠুভাবে চর্চার জন্য আপনি কি কি পরামর্শ দিয়ে থাকেন? আমি খুবই সহজ পরামর্শ দিতে চাই বা দেই সব সময়, যদি কেউ আসে আমার কাছে জিজ্ঞেস করতে। আমার কাছে মনে হয় যে আমাদের হিসাবটা খুব সহজ হওয়া উচিত। আমরা খুবই অপ্রত্যাশিতভাবে এবং অপ্রয়োজনীয়ভাবে আমাদের জীবনকে জটিল করে ফেলেছি, হয়তো বুঝে বা না বুঝে। আমাদের আসলে যদি আমরা ভালো থাকতে চাই, যদি আমরা একটু আনন্দে বাঁচতে চাই, আমাদের আসলে যতটা সম্ভব এই জটিলতা কমাতে হবে। এর চেয়ে এর বিকল্প কিছু নাই। তো আমি সবাইকে বলি যে হিসাবটা খুবই সহজ। আমি আমার জীবনের সংকট থাকবে, আমার জীবনের ভালো সবই থাকবে, কিন্তু তারপরেও আমি আমার আশেপাশের মানুষকে আমি কি ভাইব দিচ্ছি সেটা খুব ইম্পর্ট্যান্ট। যে আমি কি আমার নিজের মধ্যেকার বিটারনেস আরেকজনকে ছড়িয়ে দিচ্ছি, নাকি আমি সবকিছুর পরেও নিজের মনের যে আনন্দ বা যেটা ভালো লাগা সেটার একটু রেশ আমি ছড়িয়ে দিচ্ছি। তো আমার কাছে মনে হয় যে আমি সবাইকে এটাই বলি যে এইটুকু চেষ্টা যদি থাকে যে না আমি ঘৃণা ছড়াচ্ছি না, আমি ভালোবাসা ছড়াচ্ছি, সেটুকু চেষ্টা যার মধ্যে আছে, আমার কাছে মনে হয় এরপরে তার আর পরামর্শ লাগেও না, সে নিজে নিজেই বাকিটুকু করতে পারবে। সত্যি তাই। এবং আসলে আমরা পৃথিবীকে অনেক সুন্দরভাবে দেখতে চাই, এই আলোটা যদি আমরা সবার মাঝেই ছড়িয়ে দিতে পারতাম ভীষণ ভালো হতো। একটু আপনার লেখালেখি শুরুর দিকের গল্পে যদি আসতে চাই, দৈনিক সংবাদে সাহিত্য পাতায় আসলে আপনার ছোট গল্প এবং কবিতা প্রকাশের মধ্য দিয়ে 2010 সালে লেখক হিসেবে আপনার আত্মপ্রকাশ হয়। মনে পড়ে সেই সময়ের কথা? হ্যাঁ, এবং খুব মনে পড়ে। আমি আমার একজন শিক্ষককে একটু স্মরণ করতে চাই, উনি খুব সম্প্রতি প্রয়াত হয়েছেন, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আমার খুব প্রিয় শিক্ষক। আমি আসলে লিখতে শুরু করেছি, আমি জানতাম না এগুলো ছাপার যোগ্য কিনা। তো আমি সাহস করে স্যারকে, আমি মাত্র ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠেছি, স্যারকে সাহস করে দেখালাম, স্যার একটু দেখেন এগুলো কিছু হয়েছে কিনা। স্যার পরে বলল, তুমি এগুলো ছাপো না কেন, এখনই চলে যাও সংবাদ অফিসে। ওই যে আমি ওই দিন ছাপতে চলে গেলাম, ওইটাই আমার শুরু। এবং আমি আমার বিভাগের একজন বড় ভাই তুষার তালুকদার, তার খুব সাহায্য পেয়েছি। এবং আমি আমার শিক্ষকদের প্রতি খুব কৃতজ্ঞ যে তারা আমাকে ওই শুরুতে যে গাইডলাইনটা দরকার ছিল তারা সেটা দিয়েছেন। এটা জীবনে খুব প্রয়োজন। এবং আপনার লেখা গল্পে যদি একটু আসতে চাই, দুনিয়া এবং বছরের দীর্ঘতম রাত, এই শিরোনামে আপনার দুটি গল্পের বই আছে, একটু শুনবো। বছরের দীর্ঘতম রাত হচ্ছে খুব নিরীক্ষাধর্মী গল্প, সব নানান রকম গল্প আমি এক্সপেরিমেন্ট করেছি, কতখানি হয়ে উঠেছে জানি না, কিন্তু দুনিয়ার ব্যাপারে আমি একটু কনফিডেন্ট, কারণ দুনিয়াটা আমি লিখেছি অনেক সময় নিয়ে। এবং আমি বলবো যে আমি এক্সপেরিমেন্ট শেষ করার পরে যখন আমি মনে করেছি না এখন আমি প্রস্তুত গল্প বলার জন্য, তখন এই দুনিয়ার গল্পগুলো লেখা। এবং দুনিয়ার গল্প বেশিরভাগই আসলে নানা পত্রিকায় ছাপা হয়েছে বিভিন্ন সময়, যেমন দুনিয়া গল্পটাই একটা পত্রিকায় এসেছিল, তারপরে ওটাকে একটু মডিফাই করে বইয়ে দেওয়া হয়েছে। এবং দুইটা গল্পের বইয়ের মধ্যে গ্যাপও ভালোই, 3-4 বছর, তাহলে তো অনেকটা সময়। এবং আপনার কবিতার বই নিয়েও শুনতে চাই, যুদ্ধ যুদ্ধ রুদ্ধ দিন, এবং সে সাথে আরেকটি যে কবিতার বই আছে, অন্য গাঙের গান সমুদ্র সমান, একটু শুনি আপনার মুখে। অন্য গাঙের গান সমুদ্র সমান আমার একদম প্রথম বই।
সেই বইটা যখন ছাপা হয় 2016 সালের 21শে বই মেলায়, আচ্ছা, তখন আসলে আমার কাছে যত কবিতা ছিল সেখান থেকে বেছে বেছে কবিতাগুলো দেওয়া। কিন্তু যুদ্ধ রুদ্ধ দিনটা আমি করেছিলাম কোভিডের ঠিক আগে, 2020-এর ফেব্রুয়ারিতে। আচ্ছা। এবং ওই কবিতাটা যে যুদ্ধ রুদ্ধ দিন, এই নামটা দেওয়ার কথা ছিল না, অন্য আরো অনেকগুলো নাম সিলেক্ট করেছিল, পাবলিশার অন্য নাম চাচ্ছিল। কিন্তু এই নামটা দেওয়ার পরে আমার কাছে হঠাৎ করে যখন পরে কোভিড চলে আসলো পরের মাসেই, তখন মনে হলো যে এই কথাটা আমি মনে হয় না বুঝে লিখেছিলাম। আমি আসলে ফিল করতে পারিনি যে চারিদিকে যুদ্ধ সংকুল অবস্থা, আমাদের সংগ্রাম করতে হচ্ছে, ফাইট করতে হচ্ছে একটা ভাইরাসের বিরুদ্ধে, এবং একই সাথে একটা রুদ্ধ পরিস্থিতি, একটা বন্দি অবস্থা। তো ওই বছরের ওই বইটা আমার কাছে বলবো যে কবিতার নিয়ে আমি খুব বেশি কনফিডেন্ট কখনোই না। আমি ফিকশন যতখানি সময় নিয়ে লিখি, কবিতা আসলে আমি হয়তো ফোনেই লিখে ফেললাম বা জাস্ট একটা ডায়েরিতে পকেট মনের সেই কথাগুলো যখন আসলে চলে আসে। কিন্তু তারপরেও এই পার্টিকুলার কবিতাটা নিয়ে যেমন আমি খুবই নিজে প্রাউড ফিল করতাম, কিন্তু কবিতা আসলে ওইভাবে আর কন্টিনিউ করা হয়নি, ফিকশনের দিকেই মনোযোগটা বেশি চলে গেছে। আচ্ছা, এবং যদি আপনার কাছে জানতে চাই যে আমাদের কিংবদন্তি শ্রদ্ধেয় রুনা ম্যামের গাওয়া কোন 5টি গান আপনার সবচেয়ে প্রিয়, তাহলে কোন গানগুলোর কথা বলবেন? সবার আগে আমি বলবো আমার অল্প বয়সে শোনা একটা গান, লাভস অফ রুনা লায়লা বলে একটা অ্যালবাম বের হয়েছিল ইন্ডিয়া থেকে 1984 বা 83-র দিকে, কহ দো ইস রাত সে, ওপি নায়ার সুর করেছিলেন। আচ্ছা। এর পরের প্রিয় গান অবশ্যই যখন থামবে কোলাহল, দমাদম মস্ত কালান্দার, উনকি নজরো সে মোহব্বত কা জো पैगाम মিলা, এবং আরেকটা অনেক বৃষ্টি ঝরে তুমি এলে। বিনোদন সারাদিনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, ভালো লাগলো কথা বলে। মায়া সিংহাসন বইটি প্রকাশ করেছে চন্দ্রবিন্দু প্রকাশন, প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। বইটি এখন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং ঢাকা চিটাগংয়ের সমস্ত বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে।